যাও। স্যার আমার আরেকটা আইডি দিয়ে স্যার জয়েন করেছি, একটু এটা একটু অ্যাকসেপ্ট করেন প্লিজ। আচ্ছা, তোমার দুইটা আইডি কেন তামজিদ? স্যার আমার তখন ইলেকট্রিসিটি ছিল না দেখে আমি ল্যাপটপ দিয়ে জয়েন করতে পারি না, তখন ফোনে করছিলাম, সো আমি একটু এটা দিয়ে লেফট করছি। ওকে ওকে, ঠিক আছে। So what is the trick in this method? The trick in this method is to count the number of complete squares, then count the number of incomplete squares and use use two or more incomplete ones to make a complete one. Try to figure out the total number of squares in this example. Okay, the area finally আসবে আমার 0.76, কিন্তু সেটা বের করার আগে আমি আগে এই পুরো প্রসেসটা করে নেই। সেটার জন্য আমি দেখাই দিচ্ছি সবাইকে কিভাবে করতে হবে, নোটিস করো খুব কেয়ারফুলি। স্কোয়ার কাউন্টিং মেথড আমার ইউনিট 1 এ যেরকম ইম্পর্টেন্ট, ইউনিট 3 তেও অনেক ইম্পর্টেন্ট। 3 তেও আমাদের কোশ্চেন আসে, এই মেথডটা না জানার কারণে অনেক সময় স্টুডেন্টরা মার্ক লুজ করে দেখি, আর অনেক সময় স্টুডেন্টরা র্যান্ডমলি কিছু জিনিস সিলেক্ট করে, which is also wrong. আমি একদম প্রপার মেথড দেখাই দিচ্ছি, দেখতে থাকো। আচ্ছা, এক সেকেন্ড ওয়েট করো, হ্যাঁ একটু ফিগার আউট করো তো স্কোয়ারস গুলো একটু। সবাই একটু কাউন্ট করে দেখো তোমাদের স্কোয়ার গুলো ফিগার আউট করতে পারো নাকি। জি স্যার 38 টা আসে।
গাইস কাউন্ট করছো বাকিরা? হ্যালো, কথা শোনা যায় না? কমপ্লিট করছি। 37 এসেছে। 37, আচ্ছা 47 47। স্যার 38 আছে আমার। আচ্ছা আমি করতেছি, একটু দেখো। আমি 30 সেকেন্ডের জন্য একটু মিউট করলাম তোমাদেরকে। আমি করতেছি যখন একটু খেয়াল করে দেখো। এটা কমপ্লিট। আগে সবার আগের কাজ হলো কমপ্লিট গুলো আগে মার্ক করে নেওয়া। দিস ইজ 1, দিস ইজ কমপ্লিট 1, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32। দেখছো সবাই 32 পর্যন্ত আমাদের কমপ্লিট স্কোয়ারস পেলাম। এখন আমরা ইনকমপ্লিট গুলা নিয়ে ডিল করি। এইটাকে যদি আমি এটার উপরে বসাই দেই, এই দুটাকে জয়েন করে ফেললে কি আসে? 32 পর্যন্ত ছিল, এই দুটাকে জয়েন করলে হোয়াট ডু উই গেট? 33। এখানে দেখো 1 2 3, তিনটা স্কোয়ার লাগে। এখানে 1 2 3, তিনটা স্কোয়ারের মতো বাকি আছে। তাহলে এই সবগুলাকে নিয়ে এইটা 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 আর ধরলাম এইটাও, যাও চারটা আছে যদি ধরি, 33 এর পরে দিস বিকামস 34, এই ছোট ছোট যেগুলা বাকি থাকে। ওকে, এখন এইটাকে যদি এই জায়গায় নিয়ে আসি, 34 পর্যন্ত ছিল, 34 এর পরে দিস বিকামস 35, আর this becomes 35, আর ওকে যদি এখানে নিয়ে আসি, this becomes 36, এই দুইটা অ্যাড করলে 37 এর একটু বেশি আসে। খেয়াল করে দেখো, ইফ আই অ্যাড দিস ওয়ান এন্ড দিস ওয়ান, অল্প একটু বাকি ছিল কিন্তু আমার কাছে এক্সট্রা রয়ে গেছে, তাহলে এটাকে আমি কি ধরতে পারি? 37.5। এখন কাহিনী হলো, সবাইকে আনমিউট করতেছি, একটু ইন্টারঅ্যাক্ট করো আমার সাথে। 37.5, so I have counted the number of squares. আমার নাম্বার অফ স্কোয়ারস আসছে 37 পয়েন্ট। স্যার একটা বক্স এখনো বাকি আছে। কোনটা বাকি? স্যার এই যে 20%। ও রাইট 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 রাইট, স্যার ওইটা তো 37 মানে 1.5 তো হয় না, সো আমরা এটা ওভারঅল 38 বলতে পারবো স্যার। 38 নাও, মানে নো প্রবলেম। ইয়েস স্যার। সো 38 স্কোয়ারস নিলাম, এটা সহ 38। এই দুইটা যদি আমি অ্যাড করি একটু বেশি থাকে, তো এটা নিলে আমার 38, ফাইন, দিস ওয়ার্কস জাস্ট ফাইন। 38 স্কোয়ারস আসলো আমার। এখন আমার কাজ হলো একটা স্কোয়ার কতটুকু সেটা বের করা। সো আমি একটা স্কোয়ার যদি দেখি, দিস ইজ 2 and 1, বাট খেয়াল করে দেখো 2 আর এই 1টা কিন্তু আমার সেন্টিমিটারে আছে, তাহলে এই সেন্টিমিটার থেকে নিতে হবে আমার মিটারে। 1 divided by 100, 0.01 into 2, 0.02, তাহলে একটা স্কোয়ার রিপ্রেজেন্ট করতেছে 0.02। একটা স্কোয়ার যদি রিপ্রেজেন্ট করে 0.02, তাহলে 38টা স্কোয়ার কতটুকু রিপ্রেজেন্ট করবে? 38 into 0.02, তাহলে কত আসে? ইন্টু 38, 0.76। এই ভ্যালু আসলো আমার 0.76 জুল।
গাইস স্কয়ার কাউন্টিং মেথডটা কি এবার পুরোপুরি ক্লিয়ার সবার? জি Yes, স্যার। sir. 0.02 কিভাবে হলো? একটা স্কয়ারের এরিয়া বের করছি আমি এটা মুছে দেই। জাস্ট একটা স্কয়ার দেখো, এই স্কয়ারের এরিয়া কিভাবে বের করব? 2 into 1, বাট 1টা তো সেন্টিমিটার, সেন্টিমিটার থেকে মিটারে কনভার্ট করো, 1 2 0.01, 2 into 0.01 কত হয়? 0.02। এবার বুঝছো? যার কনফিউশন ছিল, ইজ ইট ক্লিয়ার নাও? একটা স্কয়ারের এরিয়াটা ওকে, এটা গেল। নেক্সটে চলে যাই। If we are done with this, we are done with Hooke's law. এটার পরে আমাদের জাস্ট একটাই টপিক বাকি থাকে, that is stress, strain and Young modulus. Today we'll be starting stress, strain, Young modulus, but before that let me upload this. The symbol of stress is sigma, Greek letter sigma. Even though pressure and stress have the same units and similar equations, they are not the same quantities. Pressure আর স্ট্রেসের unit same, equation is same, but they are not the same quantities. Pressure is given by force that acts externally over the area of contact, whereas stress is given by the force that acts internally over the cross-sectional area throughout the entire length of the material. আমি এটা তোমাকে এই জায়গায় দেখাই দিচ্ছি। আমি টপিকের নাম দিয়ে দেই। Name of the topic is distinguishing stress and pressure. দেখো, আমি একটা ব্লক আঁকলাম। Let's call this block A and let's say this block is B. And আমি সেম জিনিসটা এখানেও রাখলাম, A and B. এখন আমি যদি এর ক্রস সেকশনাল এরিয়াটা দেখতে চাই, বা এর সাথে বি কতটুক এরিয়া জুড়ে কন্ট্যাক্টে আছে, দিস ইজ দ্য এরিয়া অফ এ। আর আমি যদি বি এর ক্রস সেকশনাল এরিয়া দেখতে চাই, আমি যদি বি এর ক্রস সেকশনাল এরিয়া দেখতে চাই, এটা হলো আমার বি এর ক্রস সেকশনাল এরিয়া। ওকে, এখন আমার প্রেসার যদি আসি, দুটো কিন্তু একই ব্লক, বাই দ্য ওয়ে একই ব্লকের আমি দুইটা ভিউ দেখতেছি। তো আমি যদি প্রেসারে আসি,
প্রেসার আমরা জানি ইটস অলওয়েজ ফোর্স পার ইউনিট এরিয়া। তাহলে ফোর্সটা কার থেকে আসতেছে? ফোর্স ফ্রম এ, এর যেই ওয়েটটা সেই ওয়েটের করসপন্ডিং ফোর্স ডিভাইডেড বাই এরিয়াটা আমার কোন এরিয়া হবে? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া গাইস? হোয়াট এরিয়া ইজ দিস? প্রেসারের জন্য ইটস অলওয়েজ 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 দ্য এরিয়া অফ কন্ট্যাক্ট। তাহলে এর সাথে বি কতটুক এরিয়া দিয়ে কন্ট্যাক্টে আছে? ক্যান ইউ আইডেন্টিফাই? এ আর বি কতটুক এরিয়া দিয়ে কন্ট্যাক্টে? বুঝতে পারতেছো এই পার্টটা? Sir, length and Is width cross-sectional area. of the area A. এরিয়া অফ A এ, cross-sectional area. এক্স্যাক্টলি, এর ক্রস সেকশনাল এরিয়া। তাহলে প্রেসারের জন্য উইল বি ইউজিং দিস এরিয়া, whereas আমি যদি স্ট্রেসে আসি, স্ট্রেস ও আমার ফোর্স পার ইউনিট এরিয়া, স্ট্রেস ইজ অলসো ফোর্স পার ইউনিট এরিয়া। ফোর্সটা সেম, এ বি এর উপর যে পুশ দিচ্ছে ফোর্স ফ্রম এ, বাট এরিয়াটা কোন এরিয়া হবে জানো? এরিয়া হলো এ কি করতে চাচ্ছে, এই পুরা বি এর এই ক্রস সেকশনাল এরিয়াটা এই লেন্থ জুড়ে ওকে কম্প্রেস করার চেষ্টা করতেছে। এ ইজ ট্রাইং টু মেক বি কম্প্রেস, এরকম চাপ দিয়ে রেখে কম্প্রেস করার চেষ্টা করতেছে। তাহলে এরিয়াটা কার এরিয়া হবে? এই পুরা এরিয়াটাকে নিচে নামানোর চেষ্টা করতেছে। তাহলে দিস উইল অলওয়েজ বি ক্রস সেকশনাল এরিয়া অফ বি। So this is how you can distinguish stress and pressure. Is it clear everyone? স্যার স্ট্রেসে এরিয়া অফ বি কেন সেটা বুঝিনি আমি। আচ্ছা, স্ট্রেস জিনিসটা কি করতেছে? হোয়াট ইজ স্ট্রেস ট্রাইং টু ডু? ঠিক আছে, প্রেসার কি করে যে একটা স্পেসিফিক এরিয়া অফ কন্ট্যাক্টে কতটুকু ফোর্স দিচ্ছে, যে জায়গায় কন্ট্যাক্টে আছে এ বি এর সাথে কতটুকু এরিয়া জুড়ে কন্ট্যাক্টে, এতটুকু এরিয়া জুড়ে, রাইট? তো এতটুকু এরিয়ার উপরে একটা ফোর্স দিচ্ছে, দ্যাট ইজ দ্য মিনিং অফ প্রেসার। প্রেসার না প্রেসার। বাট স্ট্রেসে আসার আগে ইউ হ্যাভ টু ফার্স্ট ফিগার আউট হোয়াট ইজ দ্য মিনিং অফ স্ট্রেস। স্ট্রেসের মানেটা কি? স্ট্রেস মিনস যে স্ট্রেস কয়েক রকম হয়, কম্প্রেসিভ হয় আর টেনসাইল হয়। লাস্ট দিনে কিন্তু আমরা কম্প্রেসিভ আর টেনসাইল পড়ে আসছি। ক্যান ইউ আইডেন্টিফাই এই জায়গার স্ট্রেসটা কোন টাইপের হচ্ছে, বা এই জায়গার ফোর্সটা কোন টাইপের? ইজ ইট কম্প্রেসিভ অর টেনসাইল? কম্প্রেসিভ। ফোর্সটা যদি আমার কম্প্রেসিভ হয় তাহলে দ্য স্ট্রেস ইজ অলসো কম্প্রেসিভ। তো কম্প্রেসিভ স্ট্রেস হওয়া মানে কি? এ ইজ ট্রাইং টু কম্প্রেস বি, এ বি কে কি করার চেষ্টা করতেছে? কম্প্রেস। আর এ বি কে কি শুধুমাত্র এই এতটুকু পার্টে কম্প্রেস করবে? নো, সলিড ম্যাটেরিয়াল তো বি এর পুরা শেপটাকেই, উপরের এই পুরা লেয়ারটাকেই কম্প্রেস করানোর চেষ্টা করবে। বেসিক্যালি এই যে এই পুরা এরিয়াটাকে, এই পুরা পার্টটাকে নিচে নামানোর চেষ্টা করতেছে। দ্যাটস ওয়াই উই টেক এরিয়া অফ বি। বুঝছো এবার স্ট্রেস আর প্রেসারের ডিফারেন্স? Yes, sir. Okay. Now, stress can be of two types depending on the type of force. আমার ফোর্স ডিটারমাইন করবে আমার স্ট্রেসটা কোন টাইপের হবে। আমার ফোর্স যদি টেনসাইল হয় তাহলে স্ট্রেসটা হবে টেনসাইল স্ট্রেস, আর ফোর্স যদি কম্প্রেসিভ হয়, তাহলে আমার স্ট্রেসটা হবে কম্প্রেসিভ, লাইক দিস। Is it clear now everyone? জি স্যার। Okay, good. স্যার একটা কোশ্চেন ছিল। বলো। স্যার টেনসাইলের এক্সাম্পলটাকে আমি বলতে পারবো যে আমি একটা অবজেক্টকে মানে জাস্ট পুল করছি, সো এটার কারণে তার যে ভিতর যে পার্টিকেলস গুলো ছিল এগুলো অনেক বেশি এক্সপ্যান্ডেড হয়ে যাচ্ছে, আর এটার জন্য আমি টেনসাইল স্ট্রেস বলছি এটাকে। পার্টিকেল কি এক্সপ্যান্ড করতে পারে? পার্টিকেলের স্পেসিং ইনক্রিজ করতে পারে, পার্টিকেল তো এক্সপ্যান্ড করবে না। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি স্যার। ওকে ওকে, থ্যাংক ইউ। এই দেখলাম আমি স্ট্রেস,
আর স্ট্রেস যেহেতু প্রেসারের সাথে স্টুডেন্টরা কনফিউজ করে ফেলে, আমরা সাথে এটাও দেখলাম যে কিভাবে স্ট্রেস আর প্রেসারকে ডিস্টিংগুইশ করা যেতে পারে। সো স্ট্রেস আর প্রেসার দেখার পরে উই নিড টু মুভ অন টু স্ট্রেইন। হোয়াট ইজ স্ট্রেইন? Strain is the ratio of change in length. Guys, can you give me another name for change in length? Extension, exactly. Extension হইতে পারে যদি বাড়ে, or compression হইতে পারে যদি কমে। ঠিক আছে? So extension and compression are both meanings of change in length. So change in length কার সাথে? To the original length. So mathematically strain হবে হলো change in length divided by original length. Change in length divided by original length. So strain does not have a unit. Strain এর কোনো unit নাই। কেন strain এর কোনো unit নাই guys? Any ideas? Because it is a ratio of same quantities. Length, change in length is basically length. Our original length is a length. The units get cancelled out. That's why strain does not have a unit. এবারটা ক্লিয়ার পুরোপুরি সবার? Yes, sir. Okay. The symbol of strain is epsilon. This is the symbol of strain. আজকে আমরা নতুন টপিক স্টার্ট করব। স্ট্রেস আর স্ট্রেন এর সাথে রিলেটেড হলো আমার এই ইয়াং মডুলাস। হোয়াট ইজ দিস ইয়াং মডুলাস? দেখি, ইয়াং মডুলাস ইজ দ্য রেশিও অফ স্ট্রেস টু দ্য স্ট্রেন। Since strain does not have a unit, the unit of Young modulus is the same as stress. The symbol of Young modulus is E. Mathematically, E is equal to stress by strain. Young modulus mane holo stress divided by strain. Now, the Young modulus is the measure of the stiffness of a material. Young modulus holo the measure of the stiffness of a material. The greater the Young modulus, the greater will be the stiffness. Young modulus যত বেশি হবে আমার stiffness তত বেশি হবে. Even though spring constant and Young modulus both refer to the stiffness of a material, they should never be confused with one another. Spring constant আর Young modulus এই দুইটাই refer to the stiffness of a material, right? They should never be confused with one another. কিভাবে? দেখি, spring constant remains constant only for a specific sample of a given material. However, Young modulus remains constant for any sample of a given material. The diagram on the left shows three different samples of copper. Ekta copper cylinder, ekta copper rod, ekta copper bar. The three samples of copper will have three different spring constants. Of course, our shape different, size different, dimension different. এজন্য আমার spring constant different হবে. However, all three samples will have the same Young modulus. তিনজনেরই আমার Young modulus same থাকবে। কেন Young modulus same থাকবে? Because all of these are made of the same material. এবারটা বুঝছো যে আমার different স্যাম্পলের different spring constant হতে পারে, but if they are made from the same material, সবারই Young modulus আমার same থাকবে. When it comes to copper has a fixed value of Young modulus. When it comes to aluminum has a fixed value of Young modulus. এবারটা কি ক্লিয়ার সবার? স্যার একটা কোশ্চেন ছিল। বলো। স্যার ইয়াং মডুলাস কি একটা ম্যাথমেটিক্যাল টার্ম যেটা আমাদের ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনস এর শুধু ডিটারমাইন করতে হেল্প করবে? Of course, Young modulus definitely is a mathematical quantity যেটা আমরা বের করি হলো stress divided by strain করে. Stress divided by strain gives me the Young modulus. বুঝতে পারছি। থ্যাংক ইউ স্যার। ইয়েস স্যার। এখন যদি আমি একটু গ্রাফস গুলা কম্পেয়ার করি, comparing graphs, দেখো, even though the two graphs are for different quantities, they have similar shapes. Okay, this is because in the stress strain graph, if the cross-sectional area and the original length of the material remains constant, the only two variables are force and extension. খেয়াল করে দেখো আমাদের fx গ্রাফে, when it comes to f and x, fx গ্রাফে আমার কি
ভ্যারিয়েবলস কি কি? এফএক্স গ্রাফে ভ্যারিয়েবল হলো আমার ফোর্স এন্ড এক্সটেনশন। সিমিলারলি আমি যদি স্ট্রেস স্ট্রেন গ্রাফে আসি, স্ট্রেস স্ট্রেন গ্রাফেও what are my variables? আমার ক্রস সেকশনাল এরিয়া which is constant, অরিজিনাল লেন্থ is also a constant। তো আমার ক্রস সেকশনাল এরিয়া আর লেন্থ কনস্ট্যান্ট থাকলে এই জায়গায় আমার ভ্যারিয়েবলস আর ফোর্স এন্ড এক্সটেনশন। বুঝতে পারছো? স্যার স্প্রিং কনস্ট্যান্ট কি ইউজুয়ালি আমাদের স্টিফনেস কে বোঝায়, এতটুকু আমাদের সিলেবাসে আছে, আর বেশি কিছু নাই। স্প্রিং কনস্ট্যান্ট আর ক্যালকুলেশন আছে আমাদের। ক্যালকুলেশন? হ্যাঁ, স্প্রিংস ইন সিরিজ, স্প্রিংস ইন প্যারালাল এর ক্যালকুলেশনও আছে। ও ঠিক আছে। হ্যাঁ বলো। স্যার কোশ্চেন, স্যার এখানে স্ট্রেস স্ট্রেন গ্রাফের মধ্যে যে গ্রেডিয়েন্টটা, এটা কি আমাদের এইদিকে স্টিফনেসটা দিচ্ছে যখন আমরা গ্রেডিয়েন্টটা ডিটারমাইন করব? স্ট্রেস স্ট্রেন গ্রাফের গ্রেডিয়েন্ট কি দেয় সেটা তো আমরা এখানে দেখছি। এই যে এক সেকেন্ড। ও আচ্ছা, স্ট্রেস স্ট্রেন গ্রাফের গ্রেডিয়েন্ট আমাকে দেয় কি? স্ট্রেস ডিভাইডেড বাই স্ট্রেন। উপরে না দেখলাম স্ট্রেস ডিভাইডেড বাই স্ট্রেন আমাকে কি দেয়? ইয়াং মডুলাস। ইয়েস স্যার বুঝতে পেরেছি। না স্যার ওইটা নিয়ে কনফিউশনটা হয়নি, বাট বেসিক্যালি হচ্ছে যে আমাদের, আপনি বললেন না যে এরিয়া আর আমাদের যে লেন্থটা ছিল এই দুইটা কনস্ট্যান্ট থাকছে, সো এখানে তো আমাদের ফোর্স আর যে ডিসটেন্সটা মানে মুভ করবে ওই দুইটাই তো থাকে। সো এটার জন্য আর কি ফোর্স ডিসটেন্স এর গ্রেডিয়েন্ট আমাদের তো আমার ভ্যারিয়েবল, এই দুইটা আমার ভ্যারিয়েবল, এই দুইটাই আমার চেঞ্জ হচ্ছে। বুঝছো? আচ্ছা স্যার বুঝতে পেরেছি। ইয়েস স্যার বুঝতে পেরেছি। ওকে স্যার, থ্যাংক ইউ। থাকে না, এই দুটো থাকে মানে তো আর কিছু নাই, নো। বাকি জিনিসপত্র আছে বাট এই দুইটা হলো আমার ভ্যারিয়েবল। এখানেও আমার ফোর্স আর এক্সটেনশন ভ্যারিয়েবল, এই জায়গায় আমার ফোর্স আর এক্সটেনশন ভ্যারিয়েবল। এই জন্য ফোর্স এক্সটেনশনের গ্রাফের শেপ আর স্ট্রেস স্ট্রেনের গ্রাফের শেপ আর সিমিলার। ইয়েস স্যার, গট ইট। ওকে, তারপর দেখি basic features of stress strain graphs. Stress strain graph কিছু basic features দেখি। The gradient of the stress strain graph gives the Young modulus. Stress strain graph এর gradient আমাকে দেয় Young modulus. The steeper the graph, the greater the gradient, and therefore the greater the Young modulus. The area under the stress strain graph gives the energy density, as in energy per unit volume of the material. Energy density is a measure of the toughness of a material, যেটা আমাদের সিলেবাসে নাই, এখনের সিলেবাসে, এর আগের সিলেবাসে ছিল, it's not in our syllabus anymore. So যে কোনো গ্রাফেরই আমরা তো দুটো জিনিস বের করতে পারি। যে কোনো গ্রাফ থেকে we can find out two things, একটা হলো gradient of the graph আর একটা হলো area under the graph. So এই গ্রাফের gradient কিভাবে বের করবো আমি, বা গ্রেডিয়েন্ট আমাকে কি দিবে? এই গ্রাফের গ্রেডিয়েন্ট আমাকে দিবে হলো ইয়াং মডুলাস, আর এই গ্রাফের আন্ডারের এরিয়া আমাকে কি দিবে? স্যার এনার্জি ডেনসিটি। এনার্জি ডেনসিটি। ঠিক আছে। Done. Okay, let's take a look at some of the common graphs. Rubber bander graph, এটা আমরা last দিন already দেখছি। This is what a graph of rubber band looks like. এটা ধরলাম আমি ইয়ে গ্রাফ, লোডিং গ্রাফ, আর আনলোডিং গ্রাফটা হবে এটা ঠিক নিচ দিয়ে। মাইল্ড স্টিল, স্টিলের গ্রাফ ইজ আ ভেরি উইয়ার্ড শেপ। ঠিক আছে, যে শুরুতে আমার খুব স্লো হবে করবে, বাট তারপরেই এরকম তেরা বেঁকা হয়ে যাবে নদীর মতো। ইট লুকস লাইক আ বার্ড, বার্ডের বক আঁকি না, বক, ইট লুকস লাইক আ বার্ড। স্যার এখানে হচ্ছেটা কি, লাইক একদম উপরে যে আবার টার্ন করে এরকম হয়ে গেল যে? এটা কেন হয় কিভাবে হয় সেটা কিন্তু এখনো দেখি নাই, আই এম জাস্ট শোয়িং দ্য শেপ অফ দ্য গ্রাফস। কেন হইলো কিভাবে হইলো সেটা অবশ্যই দেখবো, বাট নট রাইট নাও। জাস্ট মাথায় রাখো, যদি মাইল্ড স্টিলের স্ট্রেস স্ট্রেন গ্রাফ দেয়, দিস ইজ দ্য শেপ, দিস ইজ দ্য শেপ ফর স্ট্রেস স্ট্রেন গ্রাফ ফর মাইল্ড স্টিল। ওকে স্যার। আর হাই কার্বন স্টিলে জাস্ট
এই পার্টে যে একটু কার্ভড হবে, আর কপারে পুরাটাই আমার কার্ভড। শুরুর একদম অল্প একটু জায়গা হয়তো আমার হুকস টু অবে করতে পারে, বাট তারপর থেকে ইট ডাজন্ট অবে হুকস টু এনিমোর। নাও the diagram below shows how the tensile stress varies with tensile strain. কার জন্য এটা? তুমি আমাকে তখনই জিজ্ঞেস করছিলে এটা হচ্ছেটা কি, weird একটা শেপ। So this is your explanation. পুরোটা একটু পড়ো তো everyone. পড়ছো? Yes, sir. দেখো, from the origin to the limit of proportionality, the tensile stress is proportional to the tensile strain. The value of stress is a constant. Stress by strain is constant, known as Young modulus. তার মানে এতটুকু পর্যন্ত আমি Young modulus এর ভ্যালুটা কনস্ট্যান্ট থাকবে। তার মানে এতটুকু পর্যন্ত the material obeys Hooke's law. Beyond P, P এর পরে কি হয়ে গেল আমার? The line curves and continues beyond the elastic limit. Elastic limit ওয়ার্ডটার মানে কি গাইস? Elastic limit এ কি হয়? When it comes to elastic limit, ইলাস্টিক লিমিট পর্যন্ত তুমি স্ট্রেচ করে যদি রিলিজ করে দাও, ইট উইল রিটার্ন টু দ্য অরিজিনাল পজিশন। তার মানে ইলাস্টিক লিমিট Sir, পর্যন্ত Hooke's law obey করে, sir? না, হুকস ল অবে করে প্রপোর্শনালিটি লিমিট পর্যন্ত, নট ইলাস্টিক লিমিট। Oh, okay, sir. হুকস ল অবে করে প্রপোর্শনালিটি লিমিট পর্যন্ত, আর ইলাস্টিক লিমিট পর্যন্ত ও ইলাস্টিক্যালি বিহেভ করে। বুঝছো? ইলাস্টিক লিমিট পর্যন্ত ও ইলাস্টিক্যালি বিহেভ করে। Beyond Y, a small increase in stress causes a large increase in strain. Beyond Y, তার মানে কি? Y এর নাম বলতে পারবা? This is the yield point. What do we call Y? Y is the yield point. Yield point এ কি হচ্ছে? এই যে দেখো, the elastic limit is the point beyond which the wire is permanently stretched and suffers plastic deformation. Beyond Y, a small increase in stress causes a large increase in strain. But what is the name of Y? Guys, Y pointer নাম বলতে পারবা? আমি মাত্র বলছি। Sir, yield point. Yield point, exactly. Y is the yield point. Absolutely right. Next, beyond maximum tensile stress, the ultimate tensile stress UTS, the wire loses its strength, extends and becomes narrower at its weakest point. এই জায়গায় উইক পয়েন্টে ন্যারো হয়ে যাচ্ছে। ইনক্রিজ ইন স্ট্রেস occurs due to the reduced area of the cross section at this point until the wire breaks at B. B is also called the breaking stress. যে পয়েন্টে বা যেই স্ট্রেসের ভ্যালুটাতে একদম ডাইরেক্টলি ব্রেক করলো সেটাকে আমি বলতেছি ব্রেকিং স্ট্রেস। ওয়ার্কড এক্সাম্পল পরে দেখবো, but before that I want to show you all something. যদি আমি ওয়্যারকে স্ট্রেচ করতে থাকি, হোয়াট ডু উই সি? আমাকে একটু টাইম দাও, আমি এখনই দেখাই দিচ্ছি। স্যার দুটো কোশ্চেন ছিল, জিজ্ঞেস করে ফেলি। হ্যাঁ বলো। স্যার এখানে কেন বললো যে আফটার অ্যান ইনক্রিজ লিটল ইনক্রিজ ইন স্ট্রেস দেয়ার উইল বি আ লার্জ ইনক্রিজ ইন স্ট্রেইন, মানে যে ওয়াই এর পার্টটার পরে যেখানে ইল্ড পয়েন্টটার পরে আর কি। দিস ইজ দ্য ডেফিনিশন অফ ইল্ড পয়েন্ট। এটা ইল্ড পয়েন্টেরই ডেফিনিশন, যে beyond yield point a small increase in stress causes a large increase in strain. Yes sir, got it. আচ্ছা, সেকেন্ড কোশ্চেন ছিল যে আমরা অবজেক্ট গুলোকে কি হিট দেওয়ার পরে এরকম হচ্ছে, মানে তাদের সাথে ডিফর্মেশনটা? আরেকবার স্যার অবজেক্ট গুলোকে যেমন ফর এক্সাম্পল কপার, তারপর এখানে যে মেটাল গুলা বললো, এগুলা কি সব আমরা যদি হিট দিই তাহলে কি তাদের এরকম স্ট্রেস স্ট্রেন ডিফর্মেশন হবে, বা এটাকে আমরা হিটটাকে রেফার করে বলছি যে হিট দিচ্ছি? হিট কোথায় পাইলা তুমি এখানে?
না মানে স্যার এই যে ডিফর্মেশনটা হচ্ছে এখান থেকে আমরা মানে এক সাইডের থেকে ধরে টানতেছি নাকি মানে হিট দিতেছি, হিট দিলেই তো স্যার এরকম হবে। মানে হিট দেওয়া HEAT। HEAT, হ্যাঁ জি স্যার, হিট এনার্জি দেওয়া, কারণ তাদের ডিফর্মেশন হয়ে যাচ্ছে। আমি টেনসাইল স্ট্রেস দিচ্ছি দেখে ডিফরমেশন হইতেছে, তুমি এখানে হিট পাইলা কোথা থেকে বলো তো? না স্যার আমি একটা জিনিস দেখেছিলাম যে লাইক হিট দিলে একটা অবজেক্ট, যে কোনো একটা পার্টিকুলার অবজেক্ট এক্সপ্যান্ড করা স্টার্ট করে। সো হ্যাঁ, সিমিলারলি মানে তার সাথে কিন্তু টেনসাইল সেটা তো ফোর্সের। আবার টেনসাইল স্ট্রেস বা কম্প্রেসিভ স্ট্রেস না, উই আর অনলি ডিসকাসিং টেনসাইল এন্ড কম্প্রেসিভ স্ট্রেস হিয়ার। এখানে হিট দিলে তো ওটা মেল্ট করা স্টার্ট করবে, ডিফর্মড হয়ে যাবে, তাই না? মলিকুলার স্ট্রাকচার ব্রেকডাউন করবে। বাট ইজ দ্যাট হোয়াট উই আর ডিসকাসিং হিয়ার? না। জি স্যার বুঝতে পেরেছি স্যার। এখানে হিট কেন আসবে বলো? এখানে তো আমি টেনসাইল আর কম্প্রেসিভ দিয়ে কাজ করব। সবাই এটা একটু দেখো। এটা খুবই খুবই কমন একটা ডেমনস্ট্রেশন, আমাদের আমাদের সিলেবাসের জন্য অনেক ইম্পর্টেন্ট। এইটাকে আমি টেস্ট করব, এটাকে আমি লোড করব, স্ট্রেচ করা স্টার্ট করব। একদম ফার্মলি ফিক্স করে দিলাম, তারপর দেখো কতটুকু ফোর্স দিচ্ছি সেটা দেখতে পারবা বটম লেফটে। আর elongation কে you can call it extension. আর ইলাস্টিক্যালি না, যেহেতু স্ট্রেট লাইন ওবে করতেছে, দিস ইজ অলসো ওবেইং হুকস ল। এখান থেকে যদি আমি আনলোড করা স্টার্ট করি, ইট উইল স্প্রিং ব্যাক টু ইটস অরিজিনাল লেন্থ। তার কারণ কি, আমি এখন পর্যন্ত আমার ইলাস্টিক লিমিট এক্সিড করি নাই। আচ্ছা, পার্মানেন্টলি ডিফর্মড হয়ে গেছে। এখন যদি তুমি ওকে আনলোড করো, তুমি জীবনেও আর আগের লেন্থ পাবা না, পার্মানেন্টলি স্ট্রেসড হয়ে থাকবে। লাগবে না দাম। স্যার এখানে ইলাস্টিক লিমিটটা কোনটা স্যার? যতটুকু পর্যন্ত আমার স্ট্রেট লাইন ছিল। ওকে। একটু খেয়াল করে দেখো কতটুকু স্ট্রেচ করে ফেলছি এখন।
করো একটা পয়েন্টে ও ন্যারো ডাউন করা স্টার্ট করছে, এটাকে বলে নেকিং। স্যার এরপর কি ডিরেক্টলি ব্রেক করে যাবে? এই যে দেখো এই জায়গায় ব্রেক করবে, ইট উইল ব্রেক ওভার হিয়ার, ঠাস করে ব্রেক করবে একটু পরেই। নেকিং পার্টটা দেখো, ডান, শেষ। তাহলে ব্রেকিং স্ট্রেস কোনটা? যে পয়েন্টে ও ব্রেক করলো, দিস ইজ দ্য ব্রেকিং স্ট্রেস। আর ইউটিএস কোনটা? দিস ইজ দ্য ইউটিএস, আলটিমেট টেনসাইল স্ট্রেস। যে ম্যাক্সিমাম ভ্যালুটা পর্যন্ত ওকে আমি দিতে পারছি, দ্যাট ইজ দ্য ইউটিএস। আর যে পয়েন্টে ব্রেক করলো, দ্যাট ইজ দ্য ব্রেকিং স্ট্রেস। দেখো তো এবার ক্লিয়ার নাকি? স্যার ইউটিএসটা আরেকবার বলতে পারবেন, ইউটিএস কি? ইউটিএস হলো আলটিমেট টেনসাইল স্ট্রেস, যেটা ম্যাক্সিমাম ভ্যালু অফ স্ট্রেস এন্ডিওর করতে পারে, দ্যাট ইজ দ্য আলটিমেট টেনসাইল স্ট্রেস। মানে ও তুমি যদি স্ট্রেস দেখো, স্ট্রেসের ভ্যালুস গুলো দেখো, সব থেকে হাইয়েস্ট ভ্যালু অফ স্ট্রেস কোনটা? যে পয়েন্টের পরে আর কোনো স্ট্রেস বাড়ে নাই, দিস ইজ দ্য হাইয়েস্ট ভ্যালু অফ স্ট্রেস। সো দ্য হাইয়েস্ট ভ্যালু অফ স্ট্রেস a material can endure is called its UTS. এবার বুঝছো? ইয়েস আন্ডারস্টুড। স্যার Sir. ইউটিএস এ তো আস্তে আস্তে স্ট্রেংথ লুজ করা স্টার্ট করে না, রাইট, যখন স্ট্রেসটা। হ্যাঁ ইউটিএস এর পর থেকে, ইউটিএস এ না, ইউটিএস এর পর থেকে ও স্ট্রেংথ লুজ করা স্টার্ট করে, কারেক্ট। বলেন স্যার, কে জানি জিজ্ঞেস করতেছিলা একটা কোশ্চেন? সিলি কোয়েশ্চেন। বলো, অসুবিধা নাই। একটা মানে এখানে তো কপার বা মেটালের কথা বলছে, একটা মেটাল Right. কিভাবে তার মানে এলাস্টিসিটি থাকে একটা স্প্রিং এর মতন বা অফ কোর্স, গুড কোয়েশ্চেন। এটা তোমার খুব সিম্পলি অ্যান্সার করতে পারবো তোমাকে একটা ছোট এক্সাম্পল দিয়ে। হ্যাভ ইউ এভার প্লেড উইথ তোমার স্টিলের স্কেল? ছোটবেলায় বা স্টিলের স্কেল ইউজ করছো? স্যার স্টিলের স্কেলটাকে অল্প একটু বেন্ড করে ছেড়ে দিলে ও কি বেন্ড হয়ে বসে থাকে, নাকি ও আবার ওর আগের পজিশনে ব্যাক করে? ব্যাক করে। ব্যাক করে, তার মানে কি ইটস বিহেভিং ইলাস্টিক্যালি। লাইক ইন দ্য প্রিভিয়াস ভিডিও যাতে যে একটা রডের মতন ইউজ করলো, ওটাতে Right. কিন্তু আমি ইলাস্টিসিটি কিছু দেখতে পাচ্ছি না, মানে ইট ওয়াজ আ স্টিফ অবজেক্ট। ইলাস্টিসিটি তুমি দেখতে পারো নাই কেন জানো? বিকজ আমি তো ফোর্স একবারও রিমুভ করি নাই। আমি ফোর্স দিলাম, আমি তো কন্টিনিউয়াসলি ফোর্স বাড়াচ্ছিলামই। আই ডিড নট রিমুভ দ্য ফোর্স ফর ওয়ান্স। আমি একটা লেভেল অফ ফোর্স দিয়ে যদি আমি ফোর্সটাকে রিমুভ করে দেই, দিস উড হ্যাভ ডেফিনেটলি স্প্রাং ব্যাক টু ইটস অরিজিনাল পজিশন। বাট আমি তো ফোর্সটা রিমুভই করি নাই। ফোর্স রিমুভ না করলে কিন্তু ইলাস্টিসিটি কখনো দেখা যায় না। তো স্যার ওইটা জিনিসটা কি ছিল? ওটাকে একটা রড ছিল? রড ছিল, অফকোর্স এটা একটা মেটাল রড ছিল, একটা সলিড মেটাল রড। আচ্ছা, ক্লিয়ার এবার? yes sir. Okay, fine. Tell guys, that's it for today. See you guys in the next class. Take care till then. Allah Hafiz. আল্লাহ হাফেজ স্যার। আল্লাহ হাফেজ স্যার, আসসালামু আলাইকুম। রেকর্ডিংটা দিয়ে দিন। হ্যাঁ, দিয়ে দিব তো। লাস্ট ক্লাসে রেকর্ডিং তো দিয়ে দিছি। আমাকে জিজ্ঞেস করা লাগবে না স্যার। যখনই ক্লাস শেষ হয় আমি ফ্রি টাইমেই আমি রেকর্ডিং আপলোড করে দেই। ঠিক আছে? না স্যার, আজকে প্রেসার পোর্শন থেকে অনেক ল্যাগ করেছে, এজন্য স্যার বললাম আর কি আজকে। ওকে, কোনো অসুবিধা নাই, দিয়ে দিব। ঠিক আছে, স্যার থ্যাংক ইউ। বাই বাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।